আব্বা তাড়াতাড়ি আহেন, এক শহুরা পোলা কুত্তার মতো ভাইরে পেটাইতেছে। ভাইয়ে বাঁচব না আব্বাজান, জলদি আহেন। অস্থির কণ্ঠে চিল্লাচিল্লি শুনেই কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যি বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাক মুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে। সেদিকে এক চুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরা ভঙ্গিতে শার্ট দুটো হাতার কুনি তুলে ধুমচে পেটাচ্ছে সাইদুলকে। তার পাশে মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরও 3টা ছেলে। শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কোনো মায়া দয়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? কেন ওদের মারছ? এই ছেলে যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতে বলল হান্নান। কথাটা কানে যেতেই হাতে বাঁশিটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম মাহদিম আনসারি এবং সেই পরিবারসহ গ্রামে ঘুরতে এসেছিল। পথিমধ্যে বড় বাজারে মোড়ে 4টা বকাটে ছেলে মাহাতুমের চাচাতো ফুফাতো বোনগুলো বিশৃঙ্খতে কথা বলে মাহতিম একটু ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালে মাহতিমও জিপ ছুটিয়ে ভয়ঙ্করভাবে ধাক্কা করে। একেবারে বাইকে সবটাকে মাটিতে ফেলে বাঁশ তুলে অনবরত পিটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসে দেখেন ছেলেটা পরনে সাহেবেদের মতো পোশাক, পায়ে চকচকে কালো শুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষা এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসই স্কিন টোন তার। রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার। হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধার পানে চোখে চোখ রেখে তাকালো। একজোড়া চোখে এত ভয়ঙ্কর তেজ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলেন ছেলেটাকে। বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলা এমন গ্রামে থাকার সুযোগ পাস কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জ্বালনি কুকুরদের গ্রামে পুষেন? ওদের বাপ টাকা দেন? সব কয়টা শালা। হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে অমনি পিছন থেকে শো শো করে 2টো মাইক্রো আসার শব্দ হলো। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতে বৃদ্ধা তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেলল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখল একজন পৌরা ও ছোট ছেলে বাদ 4টা ছেলে, 3টে মেয়ে সমস্বরে দৌড়ে লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহতিম ভাই, আর ইউ ওকে? মাহতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতে মুঠো থেকে বৃদ্ধা আঙ্গুল তুলে ইশারা সুস্থ আছে বোঝালো। ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহতিমের পাশে এসে দাঁড়ালো ভাই বোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল টিস্যু চেপে ধরল, সেই সাথে হাতের ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগলো, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্কাউন্ড্রেলকে এক চোট দিব নাকি? মাহতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা এবং শান্ত হতে বলল। এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে প্রগার দিকে চেয়েও ছিল। হঠাৎ খুশি সাহাস্য চেঁচিয়ে বলল, মার্জা মা তুমি? কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া, আমার মার্জা মা এসেছে। মাগো আসো আসো, এদিকে আসো। প্রগার গায়ে কাতানের সফের শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশে মায়ের সাথে আসছে আরও 12 বয়সী মাহদি।
মায়ের দেখা দেখি বিদ্যা পা ছুঁয়ে সালাম করে ফেলল। তখন মার যা প্রসন্ন কণ্ঠে বলেন, আপনাকে দেখতে এলাম বাবা মশাই, আপনার ভিটে বাড়িতে নির্মল হাওয়া খেতে এলাম, কিন্তু আসার সময় যা হলো। কথা আটকে গেল। বিদ্যা আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইল। মার্জা সব খুলে বলল। সব ঘটনা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েতকে ডেকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতে আপ্যায়নের ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লা, বয়স 61, 18% জমির ওপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামের মোল্লারূপে বেশ খ্যাতি ওনার, তবে একমাত্র জমিদার হিসাবে এখনও নাম যশ সুখ্যাতি রয়েছে তার। 3টা ছেলে আছে, সেই সঙ্গে ছোট ছেলের বউ। প্রথমে ছেলেটা গত হয়েছে 7 বছর হলো, দ্বিতীয় ছেলেটা গ্রামে হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হলো কুটুমের। হান্নান সাহেবের বন্ধুকন্যা কত যুগ পর এসেছে। পথিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচণ্ড রূপে মেজাজ খারাপ হয়ে আসে মাহতিমের। এখানে আসাটা ওর ভুল হয়েছে। মা কসম না দিলেও কখনো আসতো না এখানে। মাহতিমের ফুফাতো বোন নীতি আর প্রীতি পায়ের ওপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পর পর মাহুদিতে এসে বাড়ির রিপোর্ট নিয়ে যাচ্ছে। চাচাতো ভাই স্বামী সাবির শার্ট কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম, সৌভিক, তৈয়ব গরমের জ্বালা অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচতো বোন ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদাবাই তাদের খাবার ঘরে ডাকবে সেটার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবীটা। গ্রামের রেজাজ ও বহুদিন ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলার সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগেই জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজবাব, এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলো সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকেই প্রচণ্ড উৎকণ্ঠা অস্বস্তি হয়ে গেছে সুমাইয়া, সাবা, শাহনাজ। হালকা গোলাপি সুতি শাড়িতে ভোঁতা মুখে দাঁড়িয়ে আছে মেহনুর। হঠাৎ সুমাইয়া যেন শাহনাজের উদ্দেশ্য চিল্লিয়ে উঠল, আপু আপু, ওই দেখো ওরা আসছে, ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে, তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। সুমাইয়া থমকে দেরিও। অমনি একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টিসীমার বাইরে চলে গেল। প্রচণ্ড স্পিডে ধুকপুক করতে থাকা বুকটা আরও বেহাল ভঙ্গিতে ছুটতে লাগলো। সত্যি মোল্লাবাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতি সঞ্চার করেছিল, কিন্তু কে জানত 3 জোড়া চোখে হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে। কে জানত বুকের হুলস্থুলি কাঁপুনিটা ধপ ধপ করে চাবুকের মতো পিটাবে। কে জানত সিনেমার সেই ডায়লগের মতো সত্যি সত্যি হার্টবিট মিস হবে। সিঁড়ির রেলিং আঁকড়ে বরফের মতো শক্ত হয়ে গেল শাহনাজ। মুখে জল বুলিয়ে হাঁ করে ফেলল সুমাইয়া। বিস্ফোরিত চাউনিতে আশ্চর্য হয়ে শব্দ গুটিয়ে ফেলল সাবা। সকলের হইচই চিল্লাচিল্লি যখন সহসা থমকে গেল, তখন কৌতূহল মনে পিছু তাকায় মেহিনুর। 3 বোনের অমন মুখভঙ্গি দেখে সাথে সাথে ভুরু কুঞ্চ করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল। অমনি শরীর প্রতিটা পশম কাটা দিয়ে সূচের মতো বিঁধল। শুধু দৃষ্টি আটকে রইল সুদেহী সুদীর্ঘ সৌম্য দর্শনের ন্যায় এক সুদর্শন পুরুষের ওপর, যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আটসাঁটভাবে আটকে আছে।
শার্টের দুটো টপ বোতামের কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। লোভনীয় বস্তুর মতো নয়তো অনেকটা কাঙালের মতো তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে। কোমরে কালো বেল্টে সাহায্যের শার্টটা ইনের অবস্থায় রয়েছে। কানে ফোন লাগিয়ে অন্য হাতটা পকেটে গুজে মানুষটা রকচাটা ভঙ্গিতে চলে যাচ্ছে। মাথায় এক ঝাঁক চুল ট্রিম কাটের রূপ নিলেও সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে। স্বল্প মুহূর্তেই স্বল্প দর্শনে দেখা তৃষ্ণা একটুও মিটালো না যেন। আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুজে ফেলল। কেউ জানে না আগামীকাল কি আসতে চলছে, কেউ কিছু জানে না কি হতে যাচ্ছে, কিভাবে মুখোমুখি হবে এই মানুষটার। কেউ কি বেঁকে বসবে শেষমেশ, নাকি অপেক্ষা করছে অন্য কিছুর ক্ষণকাল। বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ফিরল মাহতিম। রাগে ক্ষোভে বিরক্ততে কালো শার্টটা টেনে টুনে যেন খুলবে, অমনি দরজায় কে যেন টোকা মেরে দৌড়ে পালালো। মাহতিম ওই অবস্থায় দ্রুত শার্টের বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজার বাইরে মুখ দিল। কিন্তু আজব ব্যাপার, বাইরে কেউ নেই। প্রচণ্ড আশ্চর্য হতে গিয়ে খেপে উঠল মাহতিম। গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, সৌভিক, সিয়াম, তোপ, এক্ষুনি আমার রুমে আয়। সৌভিক, তুই কি শুনতে পাচ্ছিস? কথা শেষ হতে দেরি সব কয়টা রুমে থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো কাজিন ও বন্ধুরা। সৌভিক দৌড়ে এসে মাহতিমের রুমে ঢুকলে একে একে সবাই চলে এলো এরা। মাহতিম এখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, চোখে মুখে বেজায় রাগ ফুটেছে। ক্রুদ্ধস্বরে বলল, তোদের মধ্যে কেউ কি আমার সাথে ফাজলামি করছিস? যদি করে থাকিস একেবারে খুন করে ফেলবো বলে দিলাম। এখনও সময় আছে, ফটাফট বল কে করেছিস এই কাজ। প্রচণ্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাতেই লাগলো সবাই। পরক্ষণে সবাই সমস্বরে জবাব দিল, অসম্ভব। আমরা কি করেছি? মাহতিম সে কথার উত্তর না দিয়ে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। খালি পায়ে বিছানায় বসে একে একে সকলের দিকে ক্ষিপ্ত দৃষ্টি ছুঁড়ে কোমর থেকে বেল খুলে হাতে পেঁচাতে লাগলো। পেঁচাতেই গম গম গলায় বলল, একটু আগে দরজায় কে নক করেছে? আমি যে রুমে প্রাইভেসি মেনটেন করছি সেটা কি পিটিয়ে স্মরণ করব? তাড়াতাড়ি বল কে করেছিস। সবার মুখ নিষ্প্র ভঙ্গিতে কাচুমাচু করছে। মাহতিম এখানে আসার পর থেকে ভয়ানক রাগ দেখাচ্ছে, যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না। সর্বদা হাসি খুশিও ফাজলামি করাটাই যার পছন্দ, সেই ব্যক্তি এখন শক্ত আচরণ করছে, এটা মানা খুব কষ্টকর। সৌভিক নীরবতা ছিন্ন করে মাহতিমের পাশে এসে বিছানায় বসে বলল, শালা, কী কারণে রাগটা দেখাচ্ছিস বলতো? তুই তো এমন রাগ দেখানোর বান্দা না। এখানে আসার পরপরই তুই জোয়ালমুখী বারুদ হয়ে বসে আছিস, ব্যাপার কি বলতো? মাহতিম রাগী দৃষ্টিতে সৌমিককে দিকে তাকালো। ওই দৃষ্টিতে ক্ষুদ্রস্বরে দাঁত চিপিয়ে বলল, একটা রিসোর্ট বুক করলে কি হতো? মা এমন নস্টালজিক প্লেসে আনবে কল্পনাও করিনি। আমি বরাবর না করেছি ঘোরার জন্য কোনো গ্রামের কথা তুলবে না। আমার গ্রাম পছন্দ না, সেই জায়গায় আমাকে গ্রামে এনে ছেড়ে দিল। আমি কালই এখান থেকে চলে যাব, নো ম্যাটার হোয়াট, আই ওয়ান্ট টু গো। মাহতিমের তেজালো কথা শুনে সৌভিক নিরুত্তর বসে থাকলো। আগুনে ঘি ঢালতে ভয়ানক কারবার হবে ভেবে চুপ রইল। এর মধ্যে চাস্তো বোন ফারিন প্রসন্ন কণ্ঠে বলল, মাহতিম ভাই, তুমি কেন আনইজি ফিল করছো বলবে? দুপুর থেকে দেখছি তুমি গোমরা মুখে রাগারাগি করছো। কেন করছো ভাই? কেউ কি কিছু বলেছে? এবার ফারিনের প্রশ্নের ফুফাতো বোন নিধিও যুক্ত হলো। অনুযোগের সুরে বলল, ভাই তুমি সত্যি কি কিছু লুকাচ্ছ? এটা আমিও দেখছি। খাবার টেবিলে বসে তুমি ঠিকমতো খাওনি। ভাইয়া কি হয়েছে তোমার?
আমাদের কাছে খুলে বলো তো। মাহতিম দৃষ্টি নত করে ফ্লোরে তাকিয়ে রইল। উত্তর না পেয়ে চাস্তো ভাই সাকিব শান্ত সুরে বলল, তুমি কি এবারই মেয়েদের জন্য অ্যাড ফিল করছো? প্রশ্ন ছুটতেই একজোড়া চোখ সাবিরের দিকে ভয়ঙ্করভাবে বলল। সাবির এতটা বিব্রত কখনো হয়নি, যেই সাথে সাথে চোখ নামিয়ে কণ্ঠ নিচু করে বলল, আই অ্যাম সরি মাহতিম ভাই, বাট আমার মনে হচ্ছিল মেবি তুমি মেয়েদের জন্য সাপোকাট ফিল করছো। সাব্বিরের ম্লান মুখটা দেখে মেজাজটা শান্ত করল মাহতিম। শক্ত বাক্য বলার জন্য ঠোঁট খুললে সেটা দূরত্ব সামলে নিয়ে ধাতস্থ সুরে বলল, এই বাড়িতে ছোট মেয়েটা জাস্ট বেহাইয়া। খাবার টেবিলে বসেও আমি শান্তি পাইনি। একটু পর পর আমার গা ঘেঁষা দিয়ে চলে যায়। এত ছ্যাঁচড়া একটা মেয়ে হয়? ওই মেয়ে কি জানে আমি ওর কত বড়? এইভাবে আমার সাথে ঘেঁষাঘেঁষি মানে কি? আমাকে দেখলে বিনা কারণে হি হি করে হাসতে থাকে। মেজাজটা খারাপ হয়ে আছে এই বুলশিটের জন্য। আমি এখানে থাকবো না ব্যাস। রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করলো মাহতিম। হাতে পেঁচানো বেলটা ঠিকঠাক মতো বিছানায় চাকিত মত করে রাখল। তেজালো সুরে নীতির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলো, লাকেজ থেকে আমার টি শার্টটা দে নীতি, আর লেফট সাইডে ট্রাউজারটা পাবি। নীতি বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মতো চাওয়াচাই করতে থাকে। ইশারায় কিছু কথোপকথন সেরে মাহিতিমের দিকে দৃষ্টি দিল সবাই। তো বুক ফুলে রাগ দেখিয়ে বলল, দোস্ত বিলিভ মি, তুই একা এখানে ভিকটিম না, আমিও ভাসছি। ছোট্ট মেয়েটা আস্তে একটা শয়তান। কানের নিচে থাপড়াতেই ইচ্ছে করছে আমার। আব্বুকে ইনফর্ম করতে জানালার কাছে গেছি, অমনি পিছন থেকে ঘ্যাট ঘ্যাট করে হাসতেছে। মাইরি কি জঘন্য হাসি। আরেকবার সামনে পাইলে রে, দেখিস চুল ছিঁড়া কি করি। তোয়েফের উত্তেজিত অবস্থার মধ্যে প্রীতি কপাল কুঁচকে প্রচণ্ড আশ্চর্য দৃষ্টিতে তাকালো। ততক্ষণে নিধির দেওয়া সাদা টি শার্ট মাহতিম পরছিল। প্রীতি নিজের বিস্ময় উপড়ে তৎক্ষণাৎ বলে উঠল, তোমরা কি যাতা বলছো ভাই? ছোট মেয়ে যে করছো, ওকে কি তোমরা চিনো? ও কি দেখেছো? ও দেখলে তোমরা স্বপ্ন এই কথা তুলতে পারতে না। তোমরা যা কথা বলছো সে বেকি মেজোটা হাড়ে হাড়ে ভাজিল, ওই তোমাদের সাথে ইয়ার্কি করতেছে। প্রীতির কথায় সায় জানিয়ে শেষ ফারিন নীতি যুক্ত হলো। ফারিন বিরক্ত সুরে বলল, আমিও প্রীতির কথায় একমত ভাইয়া। এই বাড়িতে 4টা মেয়ে আছে। বড়টা শাহনাজ, মেজোটা সুরাইয়া, সেজোটা সম্ভবত সাবা, ছোটটা হলো মেহনুর। তুমি কি মেহনুরকে দেখেছো? আচ্ছা মেহনুর দেখতে কেমন বলো তো? মাহতিম ফট করে উত্তরের জন্য ঠোঁট খুলে বলল, আমি নামধাম জানি না। লাল শাড়ি পরা ছিল, কপালে খাচ্চর মতো বড় টিপ দেয়, আর চোখটা মেবি বড়। গায়ের রঙটা অসম্ভব প্রীতির মতোই, বাট ওই মেয়েটা আরও চাপা। ভাইয়ের মুখে এমন উৎকট বর্ণনা শুনে ফারিন এবং নীতি মৃদু ভঙ্গিতে হেসে ফেল। প্রীতি তাদের স্বল্প হাসিতে যুক্ত হয়ে সরল কণ্ঠে বলল, ভাইয়া মেহনুর তোমার চেয়েও ফর্সা, সাহিত্য ভাষা ওর, ডাগর ডাগর চোখ, কপালে টিপ তো দূরে থাক, মুখে সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না। ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল, আর তুমি যার বর্ণনা দিছ ওটা সুরাইয়া, দি ফাজিলের হাড্ডি। মেহনুর তো কত শান্ত, একদম লক্ষ্মী একটা মেয়ে। ও তো তোমাদের সামনে আসবে না, তুমি জানো। মাহদি সারাক্ষণ মেহনুরের কাছে থাকে। শক্ত মুখে কিছুক্ষণ নীরব থেকে সরু চোখ তাকালো মাহতিব। গলাটা শান্ত করে জিজ্ঞেস করলো, বয়স কত ওই মেয়ের? তোর চেয়ে ছোট না?